2027 জুলাইয়ের মধ্যে ব্যাংক, এমএফএস, আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তঃলেনদেন চালু থাকবে না, ক্যাশ আউটের প্রয়োজনীয়তা জানালেন গভর্নর। রাজনৈতিক সরকার ছাড়া শুধু প্রশাসন দিয়ে চালের বাজার স্থিতিশীল রাখা সম্ভব নয় বললেন অর্থ উপদেষ্টা। দাম নিয়ন্ত্রণে আমদানি সিদ্ধান্ত। উৎপাদন খরচ কমিয়ে পশুর দাম কমাতে চায় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। 26 নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পালিত হবে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পেলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 2027 সালের জুলাইয়ের মধ্যে ব্যাংক, এমএফএস, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানি সহ সব প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হবে। এই ব্যবস্থায় ক্যাশ আউটের প্রয়োজনীয়তা থাকবে না। সোমবার রাজধানীর একটি হোটেল ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম বাস্তবায়ন সৃজন মত বিনিময় সভায় এমন কথা বলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর। এ সময় আন্তঃলেনদেন প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার বিষয়ে গেটস ফাউন্ডেশনের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের একটি চুক্তি সই হয়। নগদহীন বা ডিজিটাল লেনদেন নিয়ে বেশ কয়েক বছর ধরে আলোচনা চললেও এখনও বাংলাদেশে 70% লেনদেন হয় নগদ টাকায়। মোবাইল অপারেটর ও ব্যাংকগুলোর মধ্যে আন্তঃসংযোগের অভাবকেই এর জন্য দায়ী করছেন সংশ্লিষ্টরা। তবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের আশা 2027 সালের জুলাইয়ের মধ্যে দেশের আর্থিক খাতে সবগুলো প্ল্যাটফর্মের মধ্যে চালু হবে আন্তঃলেনদেন ব্যবস্থা। আজকে থেকেই অফিসিয়ালি আমাদের এই কার্যক্রমটা শুরু হবে, ইমপ্লিমেন্টেশন প্রোগ্রাম। আমরা 1.5 বছরের মধ্যে জুলাই 27 আমাদের ফুললি অপারেবল সিস্টেম চালু হয়ে যাবে। আমাদেরকে ক্যাশলেস হতেই হবে, এখানে কোনো ব্যত্যয় ঘটার কোনো স্কোপ নেই। গভর্নর বলেন, আর্থিক খাতে স্বচ্ছতা ফেরাতে ক্যাশলেস ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নগদ টাকার লেনদেন কমানো গেলে দুর্নীতি অনেকটাই কমে আসবে। It makes our economy open, transparent and also less corruption prone. It increases our tax potential seriously. এ সময় বক্তারা বলেন, আন্তঃলেনদেন ব্যবস্থা বাস্তবায়ন করা গেলে দেশের অর্থনীতির চিত্র পাল্টে যাবে। আমাদের যে ট্রানজ্যাকশনস গুলো হয়, যেটা আজকে ক্যাশে কথা হচ্ছে, এখানে কিন্তু অনেক নন ফেশনাল ট্রানজ্যাকশনস হয় যেগুলো রেকর্ড থাকে না। সো আমরা যদি এটাকে সিস্টেমে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু দেখা যাবে আমরা প্রত্যেক ট্র্যাক করতে পারবো। এতে করে আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্টে আমাদের অনেক ইনফর্মাল ইকোনমি যেটা আছে, দ্যাট উইল বিকাম পার্ট অফ দ্য ফর্মাল ইকোনমি। কিন্তু at the same time আমরা যে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি, সেটা কিন্তু আমরা এর মাধ্যমে একদম লোয়েস্ট এ যেতে পারবো। হিসাব বলছে বিশ্ব জিডিপির 10% লেনদেন হয় ডিজিটাল মাধ্যমে, যার পরিমাণ দৈনিক $9.6 ট্রিলিয়ন। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। রাজনৈতিক সরকার ছাড়া শুধু প্রশাসন দিয়ে চালের বাজার স্থিতিশীল রাখা সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সকালে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদে বৈঠক শেষে তিনি বলেন, চালের দাম যেন না বাড়ে সেজন্য আমদানির ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এ সময় নির্বাচন আর গণভোট একসাথে করার কারণে খরচ বাড়বে বলেও জানান তিনি আরও বলেন, চ্যালেঞ্জ হলেও একই দিনে নির্বাচন আর গণভোট করতে হবে নির্বাচন কমিশনকে। পৃথিবীর বিভিন্ন দেশে এভাবেই হয়। উপদেষ্টা বলেন, ডিসেম্বরের শেষের দিকে রিভাইজ বাজেট দেওয়া হবে। নির্বাচনের বাজেট শিডিউল ঘোষণার পর চূড়ান্ত হবে। এইভাবে জিনিসপত্রের দাম কিন্তু বাড়ে না, আপনারা দেখবেন বাড়ে যে যথেষ্ট ভ্যালিড কারণে। এখানে দেখা যাচ্ছে অনেক চাল আছে, তবু হঠাৎ এক জায়গায় ওরা মিলে মিশে এসে করলো। এই জিনিসটা তো আপনার এটার সলিউশন আমি একবার আপনাদের বলেছি, অ্যাডমিনিস্ট্রেশন হয় না, এইগুলির সলিউশন কিন্তু একটা পলিটিক্যাল গভর্নমেন্ট করতে পারে। কারণ তাদের এই মরাল সুয়েশন বা এই করার সেটা থাকে, তাদের ভয়েসটা দিতে পারে, তাদের কর্মীরা আছে, তাদের সেট আপ আছে। কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেশন থেকে ডিসি কে পাঠিয়ে, ইউএনএ কে পাঠিয়ে এগুলো কন্ট্রোল করা ডিফিকাল্ট। উৎপাদন খরচ কমিয়ে পশুর দাম কমাতে চায় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়। প্রথমবারের মতন জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালন উপলক্ষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে কথা জানান উপদেষ্টা ফরিদ আক্তার। তিনি বলেন, ফিড তৈরি কারখানাগুলোর বিদ্যুতের দাম কমানোর চেষ্টা চলছে। তা করা গেলে ফিডের দাম কমে আসবে। উপদেষ্টা আরও বলেন, 26 নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রথমবারের মতন জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালন করতে যাচ্ছে সরকার। কৃষিতে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 5 ক্যাটাগরিতে 15 জনকে সম্মাননা দেওয়া হবে।
আমরা বিদ্যুতের দাম কমাবার জন্য উদ্যোগ নিয়েছি এবং সেটা অনেকখানি এগিয়ে গেছে। আমরা আশা করি এটা কমাতে পারবো। সেটা হলে প্রথম কথা হলো খরচ কমালে অটোমেটিক্যালি মূল দাম কমবে। ফিডের দাম কমাবার জন্য আমরা চেষ্টা করছি। অ্যাভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া শাখার ও লেভেল এবং এ লেভেলে ফলাফল বিশ্বসেরা দেশসেরা ও হাই অ্যাভিচার অ্যাওয়ার্ড বিজয়ীরা সম্প্রতি পিয়ারসন আউটস্ট্যান্ডিং লার্নার্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের অ্যাওয়ার্ড গ্রহণ করে। সকালে হাই অ্যাচিভার অ্যাওয়ার্ড বিজয়ীদের নিয়ে অ্যাভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া শাখার এক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনলাইন গ্রুপের চেয়ারম্যান সাজেদ আক্তার, অ্যাভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া শাখার সিনিয়র ভাইস প্রিন্সিপাল ডালিয়া নওরিন। দিতে হয় না কোনো সুদ কিংবা সার্ভিস চার্জ, প্রয়োজন হয় না কোনো জামানতেরও। সুবিধা বঞ্চিত মানুষের ভাগ্য ফেরাতে প্রায় 2 দশক ধরে এমন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। এই কার্যক্রমের ধারাবাহিকতায় সোমবার কুমিল্লার হোমনায় 201 জন নারীর মাঝে বিতরণ করা হলো 32 লাখ টাকার ঋণ। সুদ ও শর্তহীন এই ঋণ সহায়তা পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার প্রায় 30,000 পরিবারের জীবনে ফিরেছে সচ্ছলতা। আমিনুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত আল মোহাইমিনুল খানের রিপোর্টে। কুমিল্লার হোমনা উপজেলার এই নারী উদ্যোক্তারা প্রত্যেকেই এক একজন সংগ্রামী। সংসারের হাল ধরতে কাজ করছেন দিনরাত, কিন্তু পুঁজির অভাবে বারবার থমকে যাচ্ছিল তাদের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন। ঠিক সেই মুহূর্তে তাদের স্বপ্ন বাস্তবায়নে পাশে এসে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ পরিচালিত বসুন্ধরা ফাউন্ডেশন। বসুন্ধরা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আয়োজন করা হয় 80তম ঋণ বিতরণ অনুষ্ঠান। হোমনার 201 জন অসহায় ও সুবিধা বঞ্চিত নারীদের হাতে তুলে দেওয়া হয় 32 লাখ টাকার ঋণ সহায়তা। আমি আগের বছরে ব্যাটারি ফেলেছি, অন্য গাড়ির ব্যাটারি ফেললাম, এক বছর পরে ফাল্টান লাগে আর কি। সুবিধা না, আমরা সুদ দেই না, তাহলে আমাকে উপকার হইতেছে না। গরু বাছুর ফালি, ছাগল হাঁস ফালি বিক্রি করি, কৃষি কাজ করছি আর এর কারণে কৃষি কাজই করবো। আজকে ওই সেলাই মিশিয়ে আপনার কিছু মাল, কাপড় টাপড় মাল টাল উঠামো। এর আগে এখানকার অনেক নারী মহাজন বা এনজিওর চড়া সুদের ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়েছেন। তবে বসুন্ধরা ফাউন্ডেশনের সুদ ও সার্ভিস চার্জ মুক্ত এই ঋণ তাদের জীবন এনে দিয়েছে স্বস্তি, বদলে দিয়েছে জীবনযাত্রার মান। এই ঋণটার প্রধান উদ্দেশ্য হচ্ছে তাদেরকে স্বাবলম্বী করা। এ পর্যন্ত প্রায় 40,000 নারীকে, এই পর্যায়ের নারীকে আমরা স্বাবলম্বী করেছি। এবং এই ঋণটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এটার কোনো সুদ নেই, এটার কোনো সার্ভিস চার্জ নেই। 15-20 হাজার টাকা আমরা লোন দেই প্রত্যেককেই। এই লোনটা নিয়ে তারা তাদের জীবনধারাটাকে বদলাতে চান, পরিবারটাকে সচ্ছল করতে চান। বসুন্ধরা গ্রুপের স্লোগানটি হচ্ছে দেশ এবং মানুষের কল্যাণে। আমরা সেই কাজটাই আসলে করি। 2005 সাল থেকে চলমান সুদমুক্ত ও জামানতবিহীন এই ঋণ কার্যক্রমের সুফল পাচ্ছেন শুধু হোমনাই নয়, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর ও নবীনগর উপজেলার হাজারো মানুষ। এখন পর্যন্ত 29,651টি সুবিধা বঞ্চিত পরিবার এই সহায়তা পেয়ে অর্জন করেছেন স্বাবলম্বিতা। আমরা একটা পরিবারকে 3 বার টাকা দিই। 3 বার টাকা দেওয়ার অর্থ হলো সমস্ত মাসে 5টি বছর আমাদের সাথে এসে যুক্ত থাকে। এই 5টি বছরে তার এই 3 বার টাকা দেওয়াতে সে একটা স্বাবলম্বী হতে পারে। কারণ একবার টাকা দেওয়ার পরে দ্বিতীয়বার আরেক উন্নত, তৃতীয়বার আরেক উন্নত, সেভাবে সে স্বাবলম্বী হতে পারে। তার অর্থনৈতিক অবস্থা দুর্বল থেকে শুধু সবল হলো, সে কারো কাছে হাত পাততে হবে না। সেটাই আমরা চেষ্টা করে যাই। এবং আমাদের চেয়ারম্যান সাহেবের উদ্দেশ্য হলো যে ঋণটা তোমরা এইভাবে দাও যাতে সে স্বাবলম্বী হতে পারে। স্থানীয়রা জানান, কেবল ঋণ সহায়তাই নয়, শিক্ষাবৃত্তি, বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ সহ নানা সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সবসময় সাধারণ মানুষের পাশে থাকছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা ফাউন্ডেশনের দেয়া এই সুদমুক্ত ঋণ প্রকল্প শুধু আর্থিক সচ্ছলতায় আনছে না, গ্রামীণ নারীদের আত্মমর্যাদা বৃদ্ধিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। চড়া সুদের ফাঁদ থেকে বের হয়ে তারা যে স্বপ্ন দেখছে নিজের পায়ে দাঁড়ানোর, তাতে এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতির চিত্র বদলে যাচ্ছে অনেকটাই। আল মোহাইমিনুল খান, নিউজ 24, কুমিল্লা। বৈরী আবহাওয়া, নানা প্রতিকূলতা কাটিয়ে আমন ধানের আশাতীত ফলন পেয়েছেন মৌলভীবাজারের কৃষকরা। এখন ধান ঘরে তোলা নিয়ে ব্যস্ত কৃষক, তবে ন্যায্য দাম না পাওয়া নিয়ে শঙ্কিত তারা। নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন কৃষি বিভাগ। শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। যেদিকে চোখ যায় মাঠ জুড়ে শুধু সোনালী ধানের সমাহার। প্রখর রোদ গায়ে মেখে খুশিতে ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক।
মৌলভীবাজারে এবছর আমন চাষের শুরুতে অতিবৃষ্টি, খরা ও নানা বৈরী আবহাওয়ায় মোকাবিলা করতে হয়েছে কৃষককে। সাময়িক সমস্যা কাটে অন্য বছরের তুলনায় এবছর আমন ধানের ভালো ফলন হয়েছে, তবে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে চিন্তিত কৃষক। ধান চাইতে ভাই ভাইয়া বেশি বেচে বেচে খাইলে করতে করিয়া আমরা তো কোনো লাভবান হতে পারি না। প্রতি ক্যারে দেখা যায় যে আমাদের 10,000 থেকে 12,000 টাকা খরচ হয়, কিন্তু ধান হয় 20 মণ, কিন্তু ধানের বাজার হয় না। বীজের দাম, সারের দাম যে পরিমাণ বাড়ছে এই পরিমাণ তো বহুত কৃষকে ছাড়ি দিছে খেতুত। এখন সরকারে যদি আমরা কিছু হেল্প করে তাহলে মনে করেন আমরা কিছু গরিব গোরা বাঁচে যাই মারি। নিয়মিত কৃষকদের প্রণোদনার বীজ, সার ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কথা জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। মৌলভীবাজারের চাহিদা মিটিয়ে এবং যে উদ্বৃত্ত থাকবে এটা আমি মনে করি অন্যান্য জেলাতে আমরা পাঠাতে পারবো এবং কৃষকদের কোনো সমস্যা হবে না। কৃষক আরো উদ্যোগ নিয়ে নতুন নতুন জাতের চাষ করবে এবং ফলন আরো বৃদ্ধি পাবে। কৃষি বিভাগের তথ্য মতে এই বছর জেলায় ৯৮,২০০ হেক্টর জমিতে আমন ধানের লক্ষ্যমাত্রা ধরা হলেও আরো বেশি উৎপাদনের সম্ভাবনা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল পূবালী ব্যাংক PLC বিজনেস টাইমে এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।